এখন বর্ণালী যাবে হচ্ছে সেই ওপরে, আস্তে আস্তে। কোথা থেকে যে এটা এসছে আমার ঘরের দরজায় আটকে রয়েছে। আসলে সাহস জিনিসটা না অনেকটা মাসেল ট্রেনিং এর মতো, যত অভ্যাস করবে তত বাড়বে। এই যেমন বাড়িতে বসে সোলো ট্রিপের প্ল্যানটা যখন পুরো ছকে ফেললাম, সাহস একটু বাড়লো। তারপর ট্রেন ধরে দিল্লি চলে আসলাম, সাহস আর একটু বাড়লো। ফাইনালি রাতের বাস ধরে সোজা চলে এলাম মানালি। এবারে কিন্তু সাহস বেশ খানিকটা বেড়ে গেল। এরকমই আরো একটু সাহস করে একাই উঠতে শুরু করলাম যোগিনী ফলসের রাস্তায়। ঝর্ণার সামনে ফটো তুলতে হলে এই জায়গাটাতেই বসতে পারো। ওই যে স্মিতা আর আসবে না আমাকে বলেই দিয়েছে, কিন্তু এই জায়গাটায় আমাকে পার হয়ে হয়ে এই পারে আবার দিয়ে এখন আবার যাচ্ছি, দেখি কতটা যেতে পারি। দেখতে পাচ্ছ এইদিকে, এই দিক দিয়ে বেশ কিছু লোক উঠছে। এইখান দিয়ে পুরো খাড়াই ওই অবধি, তারপরেও আরো কিছুটা যেতে হবে। প্রায় 2 কিলোমিটার চড়াই ভেঙে পৌঁছে গেলাম যোগিনী ফলের একদম সামনে। ফাইনালি আই মেড ইট। ট্রেকিং এর পর খিদে মেটাতে এখানে তোমরা পেয়ে যাবে এই ভীষণ টেস্টি হিমাচলি ভুট্টা। যোগিনীর রাস্তায় এরকম অনেক মহিলাকে তোমরা দেখবে নিজেদের বানানো বিভিন্ন রকম উলেন জিনিসের দোকান নিয়ে বসতে। তার মধ্যে এই হেয়ার অ্যাক্সেসরিজ গুলো খুব কিউট। অ্যাজ স্মিতা হ্যাজ গট বিউটিফুল হেয়ার, ও এরকম দুটো পারচেস করলো। আরো কিছুটা হাঁটার পর প্রচন্ড খিদে নিয়ে ঢুকে পড়লাম এই সুন্দর দেখতে ক্যাফেটাতে আজকের লাঞ্চ সারতে। এখান থেকে বেরিয়ে চলতে থাকলাম আজকের লাস্ট ডেস্টিনেশন ওল্ড মানালির দিকে। প্রচন্ড রোদ উঠেছে, পারা যাচ্ছে না। আমার মতে এভরি কর্নার অফ ওল্ড মানালি স্ক্রিমস বোহেমিয়ানিজম, বাট বি কেয়ারফুল। জায়গাটার এই ইজি ব্রিজি ভাইবটা কিন্তু আর শহরে না ফেরার জন্য তোমাকে কনভিন্স করে ফেলতে পারে। সারাদিন লিটারেলি ভবঘুরের মতন ঘুরে এসে একটা লেজি বিকেল কাটানোর জন্য ঢুকে পড়লাম এখানকার ফেমাস দ্য লেজি ডগ ক্যাফেতে। বিয়াস নদীর ধারে বসে একটা দারুণ সময় এনজয় করতে চাইলে এই ক্যাফেটা কিন্তু মাস্ট ভিজিট। নিয়েছে চিলি গার্লিক নুডল, আমার পেটে আর এক ফোঁটাও জায়গা নেই, তাই শুধু লাস্সি। মানালিতে সুন্দর একটা দিন কাটানোর পর এই দিনের শেষ স্ট্রাগলটা ছিল এখান থেকে হোমস্টে পৌঁছানো। মল রোডে মানে চূড়ান্ত ভিড়, একটাও অটো পাচ্ছিলাম না হোমস্টে অব্দি আসার। হোমস্টে অব্দি তো না, ওই নিচের লাস্ট শপ অব্দি আসার কোনো মতে অনেক স্ট্রাগল করে পেলাম। এই অব্দি আবার উঠে আসতে হলো, আজকে টোটালি এক্সস্টেড। পরদিন অর্থাৎ সানডেতে ভেবেছিলাম কোথাও একটু ঘুরতে বেরোবো, কারণ আমার কাছে আর শুধু এই দিনটাই ছিল মানালি ঘোরার জন্য। পরের স্যাটারডে ছিল আমার দিল্লি রিটার্ন করার বাস। কিন্তু ওই যে পাহাড়ে আসলে নিজের নিয়মে না, পাহাড়ের নিয়মেই চলতে হয়। সকাল থেকে বিকেল অবধি লোডশেডিং আর খারাপ ওয়েদার মিলিয়ে ওই দিন আর কোথাও বেরোতে পারলাম না। কিন্তু তাতে কি, পাহাড়ের কোলে একটা গোটা দিন স্রেফ ফ্ল্যাট খেয়ে কাটিয়ে দেওয়াটাও একটা বিলাসিতা বই কি। এই হচ্ছে আইডিয়াল রেইনি ডে যেরকম হওয়া উচিত। ওর নাম হচ্ছে টিঙ্গু। এই যে বাইরে এরকম ওয়েদার, আর দেখো কিরকম আরাম করে ঘুমাচ্ছে। সারাদিন মানালির আকাশে চলল মেঘেদের আনাগোনা। লাইফের সমস্ত টেনশন সাইডে রেখে পাখি দেখলাম, ফুল দেখলাম, বৃষ্টি দেখলাম। না, অন্তত ওই মুহূর্তে আমিই পৃথিবীর সবচেয়ে বড় লোক ছিলাম। সো এই হচ্ছে আজকের মেঘলা মানালি, আর এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, খিচুড়ি আর গোল গোল আলু ভাজা। ওই দিন শরীরটা একটু খারাপ হওয়াতে রাতে অল্প মুড়ি খেয়ে আর ওষুধ খেয়ে সেদিনকার মতন শুয়ে পড়লাম। সো এই হচ্ছে আজকে মানালির অবস্থা, সাদা হয়ে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এক কাপ আদা চায়ের সাথে সকালটা শুরু করে বসে পড়লাম অফিসের কাজে। কিন্তু এই দিনও লোডশেডিং এর সেম সমস্যা। আরও একবার রিয়েলাইজ করলাম যে পাহাড়ে ঘুরতে আসা আর থাকার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। আজকে আমার মানালিতে হচ্ছে ডে 10। কালকে প্রচুর বৃষ্টি, লোডশেডিং ছিল, অ্যান্ড লুক অ্যাট দিস। কোথা থেকে যে এটা এসছে আমার ঘরের দরজায় আটকে রয়েছে। দেখে আমি এত ভয় পেয়েছি,
এখন সুস্মিতাকে ডাকলাম, দেখি কি করে। এরা খুব ভালো হয়, এরা কিছু করে না। বাবা দেখে কেমন লাগছে। এই তো আর একটা, আজকে রোদ উঠেছে তো আজকে এগুলো আবার চলে যাবে। ট্রাই করা হয়েছিল নাকি? না আমি নিয়ে এসেছিলাম, জানি ওইভাবে তুললে চলে যাবে। হ্যাঁ এগুলো তো কিছু করে না, এগুলো আসলে না খোলস নেই, খোলস ছাড়া সঙ্গে এগুলো বেশিরভাগ তোমার ইয়েতে পাবে তুমি, মাটির মধ্যে দিয়ে দিলে। দুটো মাটিতে দেবে। এই যে টিঙ্গু এখন দেখতে বুঝতেই পাচ্ছি না তো। এই নাও, এটা কিছু দিয়ে না রে। চট চট। আরে ছোটটা কি করলে? ছোটটা আমি দিচ্ছি, ছোটটা মাটিতে দিয়ে দেবে। ফেলে দাও, বাইরে ফেলে দাও, আবার চলে আসবে। ও হেঁটে আস্তে আস্তে তুই চলে যাবি শরীর। সো আজকে হচ্ছে আমার ডে 11 মানালিতে। আজকে সুন্দর সানি ওয়েদার, টানা 3 দিন মেঘলা ওয়েদার আর বৃষ্টির পর ফাইনালি একটা রোদ ঝলমলে দিনের দেখা মিলল। তাই এই দিন প্ল্যান হলো তাড়াতাড়ি অফিসের কাজ মিটিয়ে বিকেলের দিকে যাব মল রোড, যেখানে স্মিতা একটা বাঙালি খাবারের দোকান খুঁজে বের করেছিল। এখানে কালো হয়ে গেছি আমরা সবাই। কারোর ওর ডার্ক স্পট বেড়ে গেছে, আমার মুখটা তো পুরো কালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা হচ্ছে বেঙ্গলি রেস্তোরাঁতে, বাঙালি মাছ ভাত খাবো। তাই মল রোডে এর আগে আমরা 2 দিন গেছি, সেটা 2 দিনই দিনের বেলায়। সন্ধ্যাবেলাটা কেমন লাগে ওটা দেখা হয়নি, তাই জন্যই যাচ্ছি। ফেরার সময় আমাদের বেসিক্যালি একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়েছি, ফোন করে একদম খোঁজ খবর নিয়েছি যে মাছ পাওয়া যাবে কিনা। তো দেখি কেমন। আর অটো ভাড়া দিতে ভালো লাগছিল না বলে হেঁটেই মল রোড যাবো বলে ঠিক করলাম, কারণ ডাউনহিল রাস্তাতে খুব একটা কষ্ট হয় না। প্রায় আমরা 3 কিলোমিটার হাঁটলাম, এখন একটু রেস্ট নেবো, আগে বসবো কোথাও, দেন সুস্মিতা একটা জায়গা দেখিয়েছে শপিং এর, ওখানে যাব, দেখি কি পাওয়া যায়। মল রোডের এই দুর্গা মাতা টেম্পলের ঠিক পাশেই রয়েছে সরকারি বাস স্ট্যান্ড, যেখানে পরদিন রোতাং যাওয়ার কি বাস আছে সেটা খোঁজ নিতে চলে গেলাম। এই যে আমি রোতাং এর টিকিট কেটে ফেলেছি, আমি উইন্ডো সিটও পেয়েছি। সো এখানে ব্যবস্থাটা হচ্ছে যে রোতাং এর আপ ডাউন একবারে ওরা মানে টিকিটে ইনক্লুডেড থাকে। তো সকাল 8:30টায় আমাকে নিয়েও যাবে, আর ওখানে ওই 3টে 3:30 নাগাদ আবার ওখান থেকে ব্যাক করবে। টোটাল আমার 700 লাগলো। দেখা যাক, বরফের আশায় কাটলাম টিকিটটা, লেটস হোপ ফর দ্য বেস্ট। এরপর খানিকটা ঘোরাঘুরি করে আর মোমো খেয়ে চলে গেলাম এই সামার সেলের মেলাতে। মল রোডের দোকানগুলোর থেকে এখানে জিনিসের দাম কিন্তু অনেকটাই রিজনেবল। আমি বেসিক্যালি উইন্ডো শপিংই করছিলাম, বাট স্মিতা বেশ কয়েকটা জিনিস কিনেছিল। প্রচুর ঘোরাঘুরি খাওয়া দাওয়া করে আর প্রচুর শপিং করেছে স্মিতা, সব টাকাও খরচা করে ফেলেছে। আমি তো এখানে সংসার পাচ্ছি, যেহেতু লং টার্ম থাকবে তাইও করছে। তো আমরা এখন যাচ্ছি ওই শান্তি ভোজনালয় বাঙালি রেস্টুরেন্টে, দেখি কি আছে। মল রোড থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই শান্তি ভোজনালয়। আমরা প্যাক করিয়ে এনেছিলাম ডাল, ভাত, আলু পোস্ত আর কাতলা কালিয়া, যেগুলোর টেস্ট বেশ ভালো লেগেছিল। মানালিতে এসে কখনো বাঙালি খাবারের ক্রেভিং হলে এখানে যেতেই পারো তোমরা। পরদিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম রোতাং এর উদ্দেশ্যে। ওই দিন আমি একাই ছিলাম। প্রথমে একটু ভয় তো লাগছিলই, তারপর ভাবলাম আমি তো সোলো ট্রিপেই এসেছিলাম। লাকিলি স্মিতার সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছিল বলে এই কদিন একসাথে ঘুরেছি, তাই ভয় কাটিয়ে টাইম মতো পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড আর চেপে বসলাম রোতাং এর বাসে। চাইলে এই সবগুলো থেকে তোমরা স্নোতে পড়ার জামা জুতো রেন্ট নিতে পারো। বাস এগোতে থাকলো রোতাংয়ের পথে, কখনো সবুজ পাহাড়, আবার কখনো পাথুরে রাস্তা, কখনো রোদ, আবার কখনো মেঘেদের ধরা দেওয়া, কখনো ঝর্ণা, আবার কখনো এই বিশাল বিশাল পাথরের টুকরো। দেখতে দেখতে কখন যেন ভুলে গেলাম যে আজকের এই সফরে আমি একা। যাই হোক, রোতাং ঢোকার প্রায় 17 কিলোমিটার আগে এই জায়গাটাতে বাস দাঁড়ালো 30 মিনিটের একটা ব্রেকে। ওয়েদার কিন্তু তখন বেশ খারাপ। একটু বাটার টোস্ট আর জিঞ্জার লেমন হানি দিয়ে পেট ভরিয়ে আবার চলতে থাকলাম, আর এইখানে দেখতে পেলাম প্রথম বরফ। যাক, অফিস ছুটি নেওয়াটা তাহলে বৃথা গেল না। তবে বাস যেখানে দাঁড়ালো সেখান থেকে খানিকটা হেঁটে ওপরে উঠতে হলো বরফে যাওয়ার জন্য। একদম ইম্পালসিভ ভাবে প্ল্যান করে বেরিয়ে এই বরফ ছুঁতে পারার অনুভূতিটা জাস্ট অসাধারণ ছিল। অসম্ভব সুন্দর এই ভিউ এনজয় করে যখন বাসে ফেরত গেলাম তখন আর কেউ ফেরেনি।
আর তখনই জানতে পারলাম যে আমাদের যিনি বাস ড্রাইভার ছিলেন তিনি আসলে একজন এক্স আর্মি কমান্ডো। বেশ কিছু গল্প উনি শেয়ার করেছিলেন, তার মধ্যে কিছুটা আমি রেকর্ড করেছিলাম। ब्राउन जब फटे बस अंदर से आवाज आई, अल्लाह हुआ कुव्वत, पता लगे भैया मर गया। फिर देखा कि दूसरा बंकर कहाँ है। तो घर की लड़ाई, जब घर में हो जाता है तो इतना प्रॉब्लम होता तो देश की लड़ाई, वहां तो फिर लड़ाई है, मरना जीना, तो फिर यहाँ तो या तो मरेंगे या तो मारेंगे। वहां तो फिर काम एक ही है। हमने तो सोचा नहीं था कि हम जिंदा वापिस आए, मतलब 3% चांस थे मरे। मैं ऐसा सोचा 2-3% चांस है हम जिंदा वापिस आ सकते हैं। हम तो मरने के लिए गए थे, मरना ही है, छोड़ तो सकते नहीं, हमारा लक्ष्य ही वही है, छोड़ना कैसे। आगे को मेरा बेटा है 26 साल का हुआ, 7 साल हो गए इसको भर्ती हो गई, उसी पलटन में है, राजपूत राइफल में, आजकल सिक्किम में होता है। उसने भी कमांडो कोर्स किया हुआ है, बेस्ट कमांडो ऑफ द इंडियन आर्मी का मेडल मिला है उसको। हवा पानी आग में, मतलब वो कहीं भी लड़ सकता है, आग में भी लड़ सकता है। उसकी तमन्ना ही थी भी मैंने देश की रक्षा करनी है, देश की सेवा करनी है। मैंने जा, हमने की है, तू भी कर। आपका सिर्फ एक ही बेटा है या फिर एक ही बेटा है, शादी करनी थी उसकी इनकार कर रहा है अभी 2 साल नहीं करने बोला, मैंने नहीं करनी तो तेरी मर्जी। গায়ে কাটা দেওয়ার মতন এই গল্পগুলো শুনে কোকসার, অটল টানেল আর সোলাং ভ্যালি পেরিয়ে ফাইনালি ফিরলাম মানালি। সো এই হচ্ছে মানালিতে আমার শেষ রাত। কালকে আমি এখান থেকে বেরিয়ে যাব। আর এই হচ্ছে আজকে আমার খাওয়া দাওয়া, ফুল মাটন থালি। কালকের যে রেস্টুরেন্টটা ছিল ওখান থেকেই আমরা নিয়েছি, শান্তি ভোজনালয় থেকে। আর টেস্ট কিন্তু দারুণ হয়েছে। তারপর আর কি, শেষমেশ সময় এসেই গেল মানালিকে গুড বাই বলার। কি টাটা, বাই বাই রিকো, এলসা বাই বাই, টিঙ্গু এই যে টাটা, বাই বাই, আবার দেখা হবে কলকাতায়। একদম মিটু। 2 দিন হোক বা 2 সপ্তাহ, পাহাড় ছেড়ে যাওয়ার সময় বুকের ভেতরের এই ব্যথাটা বোধহয় সব পাহাড় প্রেমীরই চেনা, স্পেশালি তখন যখন পাহাড়ে ঘুরতে নয় থাকতে এসেছিলাম। সত্যি এবারের পাহাড় অনেক কিছু দিল, নতুন ফ্রেন্ডশিপ, হারিয়ে যাওয়া কনফিডেন্স আর প্রচুর সাহস। তাই অন্যের সিনেমার না হোক, অ্যাটলিস্ট নিজের জীবনের সিনেমার হিরোইন তো হলাম।